স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তবে তার আগে তোমাদের একটু কোয়েশ্চেন প্যাটার্নটা বলে দেবো, কারণ তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো তোমাদের পলিটিক্যাল সায়েন্স মাইনরের কোয়েশ্চেন প্যাটার্ন আলাদা, এবং তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু আলাদা। তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো তোমাদেরও 75 নম্বরের পরীক্ষা, এমডিসিদেরও 75 নম্বরের পরীক্ষা। তফাৎটা কোথায়? তফাৎটা হচ্ছে প্রশ্নর কাঠামোতে। সেখানে অনার্সের ছাত্রছাত্রীদের 3টে 5 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হবে, 2টো 10 নম্বরের এবং 2টো 20 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হবে। এবং এমডিসি তোমরা যারা আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মাইনর আছে, তোমাদের কি করতে হচ্ছে? তোমাদের 5 নম্বরের 3টে প্রশ্নের অ্যান্সার করতে হচ্ছে, এবং 10 বা 20 নম্বরের থাকছে না, তোমাদের 15 নম্বরের 4টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। মডিউল 1 থেকে 2টো, মডিউল 2 থেকে 2টো। আশা করি তোমরা কোয়েশ্চেন প্যাটার্নটা বুঝে গেছো। এবারে তোমাদের আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সম্পূর্ণ সাজেশন আলোচনা করছি, তোমরা ভালো করে মনোযোগ সহকারে বুঝে নাও, এবং পরীক্ষার সময় কিন্তু আর বাকি নেই। আর সময় নষ্ট করো না। যে সাজেশনে আমি এখানে সাজেশনে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো স্টার দিয়ে চিহ্নিত করে দিয়েছি, এইগুলো অন্তত তোমরা শেষ মুহূর্তে যত তাড়াতাড়ি পারো তৈরি করে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশন দেখে নাও। দেখো, তোমাদের মডিউল অনুযায়ী সাজেশনটা তৈরি করা হয়েছে, এবং তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো এগুলো তোমরা 15 নম্বর হিসাবে দেখবে। কি বললাম? তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট আছো তোমরা তো 10 বা 20 হিসাবে দেখছো, তোমরা যারা এমডিসি কোর্স এগুলো তোমরা 15 নম্বরের জন্য তৈরি করবে। সম্পূর্ণ সাজেশনটাকে বুঝে নাও। মডিউল 1 থেকে প্রথমে দেখো বড় প্রশ্ন যেগুলো করবে। প্রথম প্রশ্ন, রাজনীতি বলতে কি বোঝো? রাজনীতির প্রকৃতি ও পরিধি আলোচনা করো। পরের প্রশ্ন, আইনের সংজ্ঞা দাও, আইনের প্রধান উৎসগুলি বিস্তারিত আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, সার্বভৌমিকতা সম্পর্কে বহুত্ববাদী তত্ত্বটি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য বা রাষ্ট্র ও জাতির মধ্যে পার্থক্য আলোচনা করো। এর সঙ্গেই আছে জাতি গঠনের উপাদানগুলি কী কী। পরের প্রশ্ন, রাষ্ট্রের উদারবাদী তত্ত্বটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এই 5টা প্রশ্ন এখান থেকে করতেই হবে, কম্পালসারি। এই 5টা তোমরা করবেই, ঠিক আছে? এছাড়া এক্সট্রা 2টো প্রশ্ন দেওয়া আছে এখানে, যে আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক আলোচনা করো, আর আইনকে স্বাধীনতার পরিপন্থী এটা করতে হবে এক্সট্রা হিসাবে, এবং ক্ষমতা কাকে বলে, ক্ষমতার বিভিন্ন উৎসগুলি আলোচনা করো। এবারে মডিউল 2 থেকে কি করবে দেখো। মডিউল 2 থেকে থাকছে আরেকটা বিষয় বলি, তোমাদের কিছু প্রশ্নের অ্যান্সার আমি দেখাবো, কিভাবে গুছিয়ে অ্যান্সার লিখবে এই পলিটিক্যাল সায়েন্স মাইনর সাবজেক্টে। তোমাদের আমি কিছু স্যাম্পল অ্যান্সার দেখাবো, একটু ধৈর্য ধরো, সাজেশনটাকে ভালো করে বুঝে নাও। দেখো, এখানে মডিউল 2 থেকে বোঝো কি বলছি, যে কর্তৃত্ববাদ কাকে বলে, কর্তৃত্ববাদের বৈশিষ্ট্য। এই প্রশ্নগুলো একটু টাফ কোয়েশ্চেন, লেখা একটু মানে ভালো করে গুছিয়ে লেখা একটু অনেকের ক্ষেত্রে সমস্যা হয়। এই প্রশ্নগুলির উত্তরই আমি দেখাবো তোমাদের, যে কিভাবে সহজ সরলভাবে মানে পরীক্ষায় তোমরা উপস্থাপন করবে। তারপর গণতন্ত্র ও কর্তৃত্ববাদের মধ্যে পার্থক্য এবং এরা কি পরস্পর বিরোধী ধারণা। পরের প্রশ্ন, নাগরিকত্ব সম্পর্কে টি.এইচ. মার্শালের তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো। পরের প্রশ্ন, স্বাধীনতার সংজ্ঞা দাও, ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচগুলি আলোচনা করো। তারপরে আছে গণতন্ত্রের সংজ্ঞা, গণতন্ত্রের সাফল্যের শর্ত। এখানে কটা কম্পালসারি কোয়েশ্চেন পেলে, অর্থাৎ করতেই হচ্ছে কটা প্রশ্ন? 4টে প্রশ্ন। এই 4টে কোনোভাবে স্কিপ করা বা বাদ দেওয়া যাচ্ছে না, 4টে করতেই হচ্ছে। এবং তারপরে এখানে আরও একটি প্রশ্ন আছে, যে অধিকারের সংজ্ঞা দাও, অধিকারের বিভিন্ন প্রকারভেদ বা শ্রেণীবিভাগ আলোচনা করো। এরপরে দেখো 5 নম্বরের প্রশ্নের সাজেশান, এখানে মডিউল 1 মডিউল 2 মিক্সড করে অর্থাৎ অ্যাডজাস্ট করে রাখা হয়েছে। এখান থেকে তোমরা করবে প্রথম প্রশ্ন, সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্ব। তারপরেই আছে ক্ষমতা কর্তৃত্বের সম্পর্ক, ম্যাক্স ওয়েবারের মতে কর্তৃত্বের ধারণা বা প্রকারভেদ, রাষ্ট্রের অপরিহার্য উপাদানসমূহ, সাম্য স্বাধীনতার সম্পর্ক, জন রলসের ন্যায় বিচারের তত্ত্ব, ডেভিড হেল্ডের গণতন্ত্রের শ্রেণীবিভাগ বা মডেল, প্রতিরোধের অধিকার, যেগুলো স্টার দেওয়া বেশি গুরুত্বপূর্ণ, রাজনৈতিক বাধ্যবাধকতা, সুশীল সমাজ বা নাগরিক সমাজ, অংশগ্রহণমূলক গণতন্ত্র, জাতি ও জাতীয়তাবাদের পার্থক্য। এবারে তোমরা অ্যান্সার দেখো, কিভাবে অ্যান্সার লিখবে গুছিয়ে, সেটা এবারে তোমাদের দেখাবো। আমি বলেছিলাম সেটা দেখে নাও। দেখো, আমি মডিউল 2টা দেখাচ্ছি, তোমাদের জন্য অনেকের ক্ষেত্রে মডিউল 2 একটু কঠিন লাগে, ঠিক আছে, কারণ কোয়েশ্চেনগুলো একটু অন্যরকম, তো
সেই কারণে আমি তোমাদের মডিউল 2 দেখাবো। দেখো এটা হচ্ছে মডিউল 2, দেখতে পাচ্ছ তোমরা মডিউল 2 শো করছে। এবারে দেখো এখানে যেমন যেটা আছে দেখো কর্তৃত্ববাদ, ঠিক আছে। কর্তৃত্ববাদটা ভালো করে বুঝে নাও। কর্তৃত্ববাদের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে রাজনৈতিক ব্যবস্থা ও শাসন ব্যবস্থা প্রধানত গণতান্ত্রিক এবং অগণতান্ত্রিক এই দুই ভাগে ভাগ করা হয়। গণতান্ত্রিক ব্যবস্থার একটি বিশেষ এবং বহুল প্রচলিত রূপ হচ্ছে কর্তৃত্ববাদ। সহজ কথায় যে শাসন ব্যবস্থায় শাসকের ইচ্ছাই চূড়ান্ত, যেখানে জনগণের সম্মতির পরিবর্তে বল প্রয়োগ ও অন্ধ আনুগত্যের ওপর ভিত্তি করে শাসন কার্য পরিচালিত হয়, তাকে কর্তৃত্ববাদ বলে। বিংশ শতাব্দীতে গণতন্ত্রের সমান্তরালে এই ব্যবস্থাটি বিশ্বের অনেক রাষ্ট্রে বিশেষ প্রভাব বিস্তার করেছে। রাষ্ট্রবিজ্ঞানী জুয়ান লিঞ্চ কর্তৃত্ববাদ নিয়ে সবচেয়ে গভীর তাত্ত্বিক আলোচনা করেছেন। এটি এমন এক ব্যবস্থা যা গণতন্ত্রের মতো উদার নয়, আবার সর্বাত্মকবাদের মতো মানুষের জীবনের প্রতিটি দিক নিয়ন্ত্রণ করতে চায় না, বরং এটি এই দুইয়ের মধ্যবর্তী এক কঠোর শাসন কাঠামো। এবার কর্তৃত্ববাদের সংজ্ঞা এবং তাত্ত্বিক ভিত্তি। কর্তৃত্ববাদ হলো এমন একটি রাজনৈতিক ব্যবস্থা যেখানে রাজনৈতিক ক্ষমতা একটি নির্দিষ্ট ব্যক্তি, গোষ্ঠী বা দলের হাতে কেন্দ্রীভূত থাকে এবং সরকার জনগণের কাছে দায়ী থাকে না। আর এই ব্যবস্থায় আইনের শাসনের পরিবর্তে ব্যক্তির শাসন প্রাধান্য পায়, ঠিক আছে। এইভাবে তোমরা সংজ্ঞাটাকে লিখবে। তারপরেই বৈশিষ্ট্য, এইভাবে প্রকৃতি আলোচনা করা হয়েছে, এইভাবে তোমাদের অ্যান্সার তৈরি করতে হবে। আর আবারও বলছি যে তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল রেডি আছে। আমাদের এই পেপারে স্টাডি মেটেরিয়াল আমাদের তৈরি করা হয়েছে। তোমরা স্টাডি মেটেরিয়ালের নমুনা দেখতে পাচ্ছ। তোমরা যারা পিডিএফ নোটস অর্থাৎ স্টাডি মেটেরিয়াল কিনতে চাইছো, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আর আমাদের স্টাডি মেটেরিয়াল ভালো কি খারাপ, তোমাদের যারা সিনিয়র আছে তাদের থেকে একটু খোঁজ নিয়ে নেবে যে ভাস্কর স্যারের স্টাডি মেটেরিয়াল কেমন, তারাই তোমাদের বলে দেবে। এবং তোমরা অনেকে থার্ড সেমিস্টারে এসেছো, তোমরা জানো স্টাডি মেটেরিয়ালের কোয়ালিটি কী আছে। আমি বলছি না আমার স্টাডি মেটেরিয়াল খুব ভালো, যা আছে তোমাদের সামনে আছে, দেখে নাও তোমরা। দেখো এই হচ্ছে তোমাদের অ্যান্সারের কোয়ালিটি, এইভাবে লিখতে হবে। কিছু স্যাম্পেল দেখালাম। তোমরা অনেকে স্টাডি মেটেরিয়াল কিনতে চাও এবং প্রথমে স্যাম্পেল দেখতে চাও, সবসময় আমাদের স্যাম্পেল পাঠানো সম্ভব নয়, তাই তোমরা ভিডিওর মাধ্যমে এইভাবে স্যাম্পেল দেখলে খুব ভালো হয়, যে অনেকগুলো কোয়েশ্চেন একসাথে তোমরা দেখতে পাচ্ছ। এবং যারা স্টাডি মেটেরিয়াল কিনবেও না, তোমরা অনেকগুলো প্রশ্নের অ্যান্সার তো পেয়ে গেলে, তোমরা লিখে নিতে পারবে প্রশ্নের অ্যান্সারগুলো। আমি যথেষ্ট প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি। এগুলো আমাদের পেড নোট, সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তোমাদের একটু কষ্ট করে পরিশ্রম করে জাস্ট লিখে নিতে হবে। দেখো আমি 4টে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন মডিউল 2 থেকে তোমাদের সঙ্গে অ্যান্সারটা শেয়ার করে নিলাম।